ব্যাপারটা এখন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, গত বছরের পরিসংখ্যানের সাথে আবারও যদি মেলাই, বাংলাদেশ গত বছর অ্যাওয়ে টেস্ট গুলোতে ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজকে তারা অ্যাওয়েতে হারিয়েছে, পাকিস্তানকে তারা অ্যাওয়েতে হারিয়েছে, হোম গ্রাউন্ডে সব ম্যাচ হেরেছে। এখন থেকে তো আমরা হয়তো এটাই চাইবো, ভাই আমাদেরকে হোম ম্যাচে খেলা দিয়েন না, ঘরের মাটিতে খেলা প্লিজ দিয়েন না, আমরা প্রেশারটা নিতে পারি না, আমরা অ্যাওয়েতে গিয়ে ভালো করব। বাংলাদেশের ভবিষ্যতে সবগুলো টেস্ট যেন অ্যাওয়ে ভেন্যুতে দেওয়া হয়, সেই দাবিটা আমরা এখন রাখতে চাই দর্শক হিসেবে বা ফ্যান হিসেবে। যারা যারা ভাবছিলেন জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচটা একটা ইজি পিস অফ কেক হবে, তারা কিন্তু আরেকবার আয়নায় নিজের চেহারাটা দেখেন প্লিজ। বা যদি বুকে ব্যথা উঠে যায়, জিম্বাবুয়ের সঙ্গে হেরে যাচ্ছি আমরা একটা টেস্ট, তাহলে একটু পেন কিলার খেয়ে নেন। জিম্বাবুয়ে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচটা চতুর্থ দিনেই হয়তো নিষ্পত্তি হয়ে যাবে। এই মুহূর্তে চা বিরতি। আমি আর দিন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাই না, আমি আগেই আপনাদের জানিয়ে দিই এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারছে না, ডেফিনেটলি তারা হেরে যাবে ম্যাচটা। জিম্বাবুয়ের আর মাত্র 57 রান দরকার, আর বাংলাদেশের দরকার 8টা উইকেট এই ম্যাচটা জিততে হলে। আজকের দিনের শুরুটাও কি এমন ছিল, বা শুরুতেও কি এরকম কিছু ধারণা আপনাদের হয়েছিল যে আমরা এরকম ধরনের বিপদে পড়তে পারি? মেঘ ছিল সকালে, হ্যাঁ, বৃষ্টির কারণে খেলা শুরু হতে খানিকটা দেরি হয়েছে, অবভিয়াসলি 1 ঘন্টা পরে খেলা শুরু হয়েছে ঠিকই। তবে বাংলাদেশ মাত্র 63 রান করতেই যে 6টা উইকেট হারিয়ে ফেলবে, সেটা কিন্তু কেউ আসলে কল্পনা হয়তো করতে পারেননি। 194 চার থেকে 255 অল আউট, এই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং এর পরিস্থিতি। নাজমুল শান্ত গতকাল 60 রানে শেষ করেছেন, আজকে 60 রানে আউট হয়ে গেছেন। জাকের আলী অনেক একটা 50 যদিও পেয়েছেন, তবে টেল এন্ডারদের সঙ্গে তার যে ব্যাটিংটা ছিল এক প্রকার দৃষ্টিকটুই ছিল বলা যেতে পারে। ওভারের প্রথম বল থেকে সিঙ্গেল নিয়ে তিনি হাসান মাহমুদকে স্ট্রাইকে দিয়ে দিচ্ছেন। ওভারের দ্বিতীয় বল থেকে একটা সিঙ্গেলের সুযোগ পেয়ে তিনি নাহিদ রানাকে স্ট্রাইকে বা খালেদকে স্ট্রাইকে নিয়ে আসার চিন্তা ভাবনা করছেন। তো এই যে ব্যাটিংটা, আমার মনে হয় ব্যাটিং এর মাইন্ডসেটের জায়গাটা গোছানোটা জাকের আলী অনেকের অবশ্যই আরেকটু বেটার করা প্রয়োজন। প্রশংসার জায়গায় প্রশংসা করতে হবে, অবভিয়াসলি তিনি খুব ভালো ফর্মে আছেন সেটা আমরা জানি। যদি সঙ্গে তিনি কোনো ভালো ব্যাটারকে সাথে পেতেন, তাহলে তাকে সাপোর্ট দিয়ে জাকের আলী এই ইনিংসটাকে হয়তো আর একটু লম্বা করতে পারতেন। খুব ঝুঁকি নিয়ে একটা শট খেলে তিনি শেষ উইকেট হিসেবে আউট হয়ে এসেছেন, কারণ তখন শট মারতেই হতো, 9টা উইকেট পড়ে গেছে, তার হাতে অপশনও ছিল না। তবে তার আগ পর্যন্ত যখন অপশনগুলো ছিল, তখন তিনি আসলে যা কাজ করছিলেন সেটা কিন্তু খুব একটা, আমার মনে হয়, বুদ্ধিমানের কাজ হচ্ছিল না। টেল এন্ডারদের কিভাবে এক্সপোজ করে দেওয়াটা একেবারে বুদ্ধিমানের কাজ হচ্ছিল না। তো যাই হোক, জাকের আলীর 50, শান্ত সেই 60 যেটা গতকালই তিনি করেছেন, এসব ছাড়া বলার মতো বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তেমন কিছুই ছিল না। 255 রানে তারা অল আউট হয়ে যায় এবং জিম্বাবুয়েকে 174 রানের একটা টার্গেট দেয়। সেই টার্গেটটাকে জিম্বাবুয়ের ওপেনাররা খুব ছোট করে নিয়ে আসেন। 17 রানের পার্টনারশিপ হয়ে যায় দুই ব্যাটারের মধ্যে, ব্রায়ান বেনেট এবং বেন কারেনের মধ্যে। বেন কারেন 50 করতে পারেন নাই, আনফর্চুনেটলি বড় শট খেলতে গিয়ে তিনি আউট হয়ে গেছেন মিরাজের বলে। তবে 50টা পেয়ে এখনো পর্যন্ত নট আউট আছেন ব্রায়ান বেনেট, যিনি এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার যোগ্য দাবিদার। তবে সবচাইতে বড় যে ধাক্কাটা বাংলাদেশকে দিয়েছে সেটা হচ্ছে ব্লেসিং মুজারাবানি। 2 ইনিংস মিলিয়ে 9টা উইকেট পেয়েছেন, প্রথম ইনিংসে 3টা, দ্বিতীয় ইনিংসে 6টা, এবং আজকে যে 6টা উইকেট পড়েছে তার মধ্যে বেশিরভাগ উইকেটে নিয়েছেন ব্লেসিং মুজারাবানি, 3টা উইকেট তিনি আজকেও তুলে নিয়েছেন। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় প্লেয়ার অফ দ্য ম্যাচ ডেফিনেটলি ব্লেসিং মুজারাবানি হবেন। এবং টেস্ট ম্যাচ যে বোলাররা জেতান, তার প্রমাণ রেখেছেন জিম্বাবুয়ের বোলার। বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশকে তারা ডুবিয়ে দিচ্ছেন, প্রথম টেস্টটা জিতে যাচ্ছে, যেখানে জিম্বাবুয়ে গত 4 বছর ধরে কোনো টেস্ট জেতে না। গত 4 টেস্ট ম্যাচ ধরে তারা আফগানিস্তান, আয়ারল্যান্ডের মতো দলের কাছে হারছে, সেই দলটা অ্যাওয়ে ট্যুরে বাংলাদেশে এসে বাংলাদেশকে ঘরের মাটিতে হারিয়ে যাচ্ছে। ব্যাপারটা একটু ডাইজেস্ট করুন, সিচুয়েশনটা কিন্তু খুব একটা ভালো না। বাংলাদেশের ক্রিকেট এই মুহূর্তে একটা ডাইং কালচারে পরিণত হচ্ছে। আস্তে আস্তে কিন্তু মানুষের ইন্টারেস্ট লেভেলটা কমে যাচ্ছে। আজকে সিলেটে মাঠে খেলা দেখতে গিয়েছেন কয়জন? সকালে একটা প্রতিবেদন দেখছিলাম একটা পোর্টালের থেকে, সেই প্রতিবেদনটা বলছিল যে সব মিলিয়ে নাকি 10টা টিকিট বিক্রি হয়েছে আজকে। বোঝাই যাচ্ছে ইন্টারেস্ট লেভেলটা কতটুকু, মানুষের আশা কতটুকু এই মুহূর্তে বাংলাদেশের এই ক্রিকেট টিমের কাছ থেকে। ভেরি আনফর্চুনেট, শকিং এক প্রকার। যাই হোক, ব্যাপারটা এখন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, গত বছরের পরিসংখ্যানের সাথে আবারও যদি মেলাই, বাংলাদেশ গত বছর অ্যাওয়ে টেস্ট গুলোতে ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজকে তারা অ্যাওয়েতে হারিয়েছে, পাকিস্তানকে তারা অ্যাওয়েতে হারিয়েছে, হোম গ্রাউন্ডে সব ম্যাচ হেরেছে। এখন থেকে তো আমরা হয়তো এটাই চাইবো, ভাই আমাদেরকে হোম ম্যাচে খেলা দিয়েন না, ঘরের মাটিতে খেলা প্লিজ দিয়েন না, আমরা প্রেশারটা নিতে পারি না, আমরা অ্যাওয়েতে গিয়ে ভালো করব। বাংলাদেশের ভবিষ্যতে সবগুলো টেস্ট যেন অ্যাওয়ে ভেন্যুতে দেওয়া হয়, সেই দাবিটা আমরা এখন রাখতে চাই দর্শক হিসেবে বা ফ্যান হিসেবে। এছাড়া তো বলার তেমন কিছু নাই। প্রথম ম্যাচটা জিতে যাচ্ছে জিম্বাবুয়ে, সেই সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। অনেকগুলো প্রশ্নের জন্ম এই টেস্ট অন্তত দিয়ে দিয়েছে আমাদেরকে, এবং সেই প্রশ্নের উত্তরগুলো খোঁজার জন্য খুব বেশি সময় কিন্তু বাকি নেই। 28 তারিখ থেকে চট্টগ্রামের দ্বিতীয় টেস্ট, এবং ওই যে বিউটিফুল একটা ট্রফি,
এই সিরিজের জন্য যেটা তৈরি করা হয়েছে, যেটা ডিজাইন করা হয়েছে, সেই বিউটিফুল ট্রফিটাতে বাংলাদেশেরও যদি হাত রাখতে হয় তাহলে কিন্তু দ্বিতীয় টেস্টটা জিততেই হবে, সেরকম একটা ব্যাপার কিন্তু চলে এসেছে। দেখা যাক ভবিষ্যৎ কি বলে। তবে আজকের দিনে অন্তত বলা যায় চা পানের বিরতিতে চা খেতে পারছেন না, চায়ে চুমুক দিয়েও আমার মনে হয় চাটা গিলতে পারছেন না এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটাররা বা টিম ম্যানেজমেন্ট। আর আমরা ফ্যানরা তো আছি, খেলা দেখছি, খেলা দেখছি, খেলা দেখতে থাকবো, সাপোর্ট করতে থাকবো। বাট দিন শেষে ক্রিকেট, ইট ইজ টার্নিং আউট টু বি আ ডাইং কালচার ইন বাংলাদেশ। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।